আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লি, নিরাপত্তায় ঢাকা পুরো টঙ্গী এলাকা। লিবিয়ায় ভূমধ্য সাগরের তীর থেকে ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি বলে রেড ক্রিসেন্টের ধারণা। ২১-এর প্রতি টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা, ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ মন্তব্য। এবং বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা, উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। লিবিয়ায় ভূমধ্য সাগরের তীর থেকে ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগরের ব্রেগা তীর থেকে গত দুদিনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে বলে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় তারা কোন দেশের নাগরিক এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ার একটি স্থানে সমাহিত করা হয়েছে। দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে। নম্বর দুটো হল +218916994202 এবং +218916994207। দর্শক, টঙ্গী তুরাগ তীরে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। আমরা যাচ্ছি সেখানে চকর মালিথার কাছে। আলাভি, আমরা সকাল ৮টার সংবাদে দর্শকদের জানাতে চেষ্টা করেছি এই বিশ্ব ইজতেমার যে ৫৮তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজকে টঙ্গীর তুরাগ নদীর তীরে। এখন এই মুহূর্তে আমাদের ইজতেমা মাঠে সমাপনী বা হেদায়েতি বয়ান চলছে। সেই বয়ানে মৌলানা মোহাম্মদ জুবায়ের সেই বয়ান করছেন। কিছুক্ষণের মধ্যেই এই ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত সেই মোনাজাত পরিচালনা করবেন মৌলানা মোহাম্মদ জুবায়ের, যিনি বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী। এখন যে আমরা ক্যামেরায় যদি দেখাতে চাই বা ক্যামেরায় যদি দেখাই তাহলে দেখাবো যে দর্শকরা আসলে অপেক্ষা করছেন সেই মোনাজাতের, মুসল্লিরা অপেক্ষা করছেন মোনাজাতের জন্য। মুসল্লিরা যার যার জায়গা থেকে এই মনোযোগ দিয়ে হেদায়েতি বয়ান শুনছেন এবং অপেক্ষা করছেন যে কখন শুরু হবে সেই মোনাজাত, এবং সেই মোনাজাতে দুহাত তুলে আল্লাহর কাছে পানা চাইবেন। আলাভি, চকর মালিথা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ২১-এর টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ। অমর ২১-এ বইমেলা উদ্বোধন করে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হলো অমর ২১-এ বইমেলা। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর ৭ ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য নতুন করে সামনে এনেছে। ২১ আমাদের মূল সত্তার পরিচয়, ২১ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই, যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই। যে কোনো সংকটে ২১ জাতিকে পথ দেখায় বলে উল্লেখ করেন তিনি। ২১-এর টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। লেখকদের স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্য শেষে বইমেলা উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি এর স্মৃতি ধরে রাখতে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নানা গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলন সংক্রান্ত বিভিন্ন দুর্লভ ছবি ও জিনিসপত্র রাখা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরে। মনির হোসেন মনুর ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। ৫২ ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। এর সফল পরিণতিতে যে ভাষা সৈনিকদের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। ২০০৫ সালে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। জাদুঘরটিতে স্তরে স্তরে সাজানো রয়েছে ছবি, বই, ভাষা সৈনিকদের ব্যবহৃত অনেক দুর্লভ জিনিসপত্র। ভাষা সৈনিকদের বাড়ি বাড়ি গিয়ে স্মারকগুলো সংগ্রহ করা হয়েছে বলে জানান কাজী গোলাম মাহবুবের স্ত্রী পেয়ারি মাহবুব। অনেক ভাষা সৈনিক আছে, প্রত্যেকের বাসায় আমি যেতাম, যে ওখান থেকে কালেকশন করতাম। স্মরণলিপি ছিল, বিশেষ করে পত্রিকা ছিল তখনকার দিনে, ইল হেলাল পত্রিকা, তারপরে তোমার সংবাদ পত্রিকা, এগুলি ছিল, এগুলি আমরা কালেকশন করছি। এবং একটা সনদ ছিল, খুব ইম্পর্টেন্ট সনদ, ওইটাও নিয়েছি। কর্তৃপক্ষ বলছে জায়গার অভাবে সংগৃহীত দুর্লভ জিনিসপত্র সাজিয়ে রাখা যাচ্ছে না। আমাদের এত জিনিসপত্র, এখানে অনেক কিছু সংরক্ষণ করা হয়েছে। এখন যদি আমরা একটা জায়গা পেতাম সরকারের থেকে, তাহলে এই জিনিসগুলি যদি ওখানে দিতে পারতাম, তাহলে আপনার ধরেন জিনিসটা আরো বড় করা যেত। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরটি রক্ষণাবেক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। শনিবার রাত 10:30টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এই সময় হাসপাতালের সামনে সড়কের 2 লেন অবরোধ করে রাখা হয়। আহতরা অভিযোগ করেন, তাদের বারবার সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও কাজের কোনো অগ্রগতি নেই।
আহতদের স্বাস্থ্য কার্ড ও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরও কোনো কিছুই তারা পাননি বলেও অভিযোগ করেন। এবার লিখিতভাবে বা গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা। কার্ড দেওয়ার কথা ছিল আরও আগে, এই কার্ডটা এখনও দেওয়া হয়নি। এমনকি আমরা প্রায় 22,000 আহত আছি, কেবল 11,000 ভেরিফাই হয়েছে। তার মধ্যে এখনও আপনার প্রায় মনে হয় 2,000-এর বেশি টাকা পাইছে, তাছাড়া কেউ টাকাই পায়নি জুলাই ফাউন্ডেশনের। অনেক আগে যদি আরও প্রপার ট্রিটমেন্টটা হতো আর কি, তাহলে অনেকেই আজ দেখতে পেত, যেমন আমি এক চোখে দেখিই না। আমরা খুব মর্মাহত। এই আহত যোদ্ধারা আজকে 6 মাস পরেও এই রাস্তায় এসে অন্ধকার রাত্রে দেখেন অনেকের পায়ে বেরি পড়ানো। আমরা এখন আর তাদের আশ্বাস চাই না, এটার একটা লিখিত রূপ এবং অতি সত্বর তারা যদি আমাদেরকে লিখিত দেয় আগামী এতদিনের মধ্যে আপনার এটা গ্যাজেট প্রকাশ করা হবে এবং গ্যাজেট আকারে প্রকাশ করে কেবলমাত্র তখনই আমরা আন্দোলন থেকে বিরতি দিব। প্রিয় দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। وعرف من ولد وأجود من سئل وأوسع من أعطى اللهم أنت الملك لا شريك لك والفضل لا ند لك والفضل لا ند لك كل شيء هالك إلا وجهك لن تطاع إلا بإذنك ولن توصى إلا بعلمك تطاع فتشكر وتوسع فتغفر أدنى شكيل وأقرب حفيظ خلد بين النفوس خلد بين النفوس وأخذت بالنواصي كتبت الآثار ونسخت الأعيان والقلوب لك مرضية والسر عندك علانية والحلال ما أحللت والحرام ما حرمت والدين ما شرعت والأمر ما قضيت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم اللهم لك الحمد اللهم لك الحمد اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون الإسلام الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم لا إنا نسألك بأن نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إثما كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا. اللهم اغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ونجنا برحمتك من القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اغفناهم بما شئت. اللهم اغفناهم بما شئت. اللهم اغفناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراكز أمورنا وأعنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعطاء وذنب وخطيئة يا أرحم الراحمين. اللهم يا أرحم الراحمين. اللهم إننا ضعفاء فقرب في رضاك ذوقنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى لقائنا. اللهم اشرح صدورنا للإسلام
ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله الحكيم الكريم দর্শক, বিশ্ব ইজতেমা ময়দান থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল প্রথম পর্বের আখেরি মোনাজাত। এবার অন্যান্য সংবাদ। বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। রাজধানীর বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের বাধ্যবাধকতা তুলে ধরেন। দিবসটির প্রতিপাদ্য জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। আলিম আল রাজের রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা যায়। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। রাজধানীতে মেছো বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণী সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা। মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতাবাঘ কিংবা মেছো বাঘ বলেন, এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেছো বিড়ালের হটস্পটগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি। গ্রে হেডেড ফিশিং ইগল আছে, মাছ খেকো অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। যে বিষয়টির উপরে কোনো গবেষণাকে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে। এটি একটি বিষয় যেটি ভবিষ্যতে যারা গবেষণা করবেন তাদেরকে মানে একেবারেই খেয়াল রাখতে হবে। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN-এর লাল তালিকায় থাকা মেছো বিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে, যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে, সে যথেষ্ট নয়, সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে। এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না। যেই মেছো বিড়ালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার। এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি, পরিবেশের জন্য বলি, তেমন কিন্তু বাজেট নেই, এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে। যে প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই। যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেইটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে SP মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আইন বলছে ফাঁদ পেতে মেছো বিড়াল ধরা, হত্যা
পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে, তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও গুড়ের কদর। আখের তরল গুড় স্থানীয়দের কাছে লালি নামে পরিচিত। এই গুড়ের চাহিদা ব্যাপক, উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। দ্রুত গতিতে চলছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খালের প্রবাহ ফেরানোর কার্যক্রম। পালং রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে এ কাজে যুক্ত হয়েছে জেলা পরিষদ ও শিক্ষার্থীরা। প্রশাসন বলছে এতে শুধু কাজের গতি বৃদ্ধি পাবে না, নিশ্চিত হবে খালের পরিবেশ পরিচ্ছন্নতাও। এখন দেখবেন খেলার খবর। দুই স্পিনার ম্যাথু কুনেমান ও নাথান লায়নের ঘূর্ণি বলে লঙ্কান ব্যাটারদের নাকাল করে রেকর্ড গড়া জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়া ইনিংস ও 242 রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লি, নিরাপত্তায় ঢাকা পুরো টঙ্গী এলাকা। লিবিয়ায় ভূমধ্য সাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি বলে রেড ক্রিসেন্টের ধারণা। 21-এর প্রতি টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ মন্তব্য। এবং বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। পরবর্তী ঢাকা ব্যাংক পিএলসি শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।